2015 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ভারত দ্বৈরথ মানেই উত্তেজনার বারুদে ঠাসা এক লড়াই। দুই দলের শেষ কয়েকটি ম্যাচের ফল সেই উত্তেজনাকে করেছে আকাশ। এবার লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল হওয়ায় তা পাচ্ছে ভিমাত্রা। বাংলাদেশের জন্য আইসিসির ইভেন্টের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা এই প্রথম। গেল কদিন ধরেই দলের মধ্যে কাজ করছে আলাদা আত্মবিশ্বাস। সেটাকে পুঁজি করেই মাঠে নামতে চায় টাইগাররা। ছেলেরা খুব এক্সাইটেড, এই ধরনের একটা টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে। আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচই খেলা প্ল্যান করেছি এবং প্রত্যেকটা ম্যাচই আমরা জয়ের জন্যই খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ, এই ম্যাচের হাইপ অনেক থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচটা ভালো খেলা জেতার। বাট আমাদের প্রথম কাজটা হবে যে রিল্যাক্স থেকে ম্যাচটা খেলা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফির দল। কিন্তু একে তো বড় ম্যাচ, তার উপর প্রতিপক্ষ ভারত। এমন ম্যাচে সব পরিকল্পনার বাস্তবায়ন হতে হবে নির্ভুল। মন্ত্রটাও বলে দিলেন অধিনায়ক। এখন সতীর্থদের মাঠে তা উচ্চারণের অপেক্ষা, সাথে সমর্থকদেরও দিলেন বার্তা। যখন গ্রুপ পর্যায়ে ছিলাম তখনও বলেছি যে কাজটা অনেক কঠিন হবে। আমি এতটুকুই বলবো যে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমরা খেলার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরতে এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে, আর ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের সেরাটা খেলার। এদিকে আসরে অন্যতম ফেভারিট হিসেবেই সেমিফাইনালে ভারত। এ নিয়ে আইসিসির টানা 5টি আসরের সেরা চারের টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে তাই পরিষ্কারভাবে ফেভারিট তারা। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ বলেই হয়তো ম্যাচের আগে সমীহ ঝোড়ো সদা আগ্রাসী কোহলির কণ্ঠে। সরাসরি জয়ের হুঙ্কার না দিলেও বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্যটা ফাইনাল। No surprise anymore to anyone that they are doing really. বাংলাদেশ বিপজ্জনক এক দল। দিনে দিনে তারা দল হিসেবে দারুণ উন্নতি করছে, সেটা অবশ্যই কৃতিত্ব পাওয়ার মতো। তাই তো তাদের কোনোভাবেই আমরা হালকাভাবে নিতে পারি না। কিন্তু আমরা নিজেদের সম্পর্কে জানি, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ছেলেদের, যা অবশ্যই কাজে দেবে আমাদের। Takes any opposition for granted. এজবাস্টনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। 7 ব্যাটসম্যান আর 4 পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা। ভারতও ধরে রাখতে পারে উইনিং কম্বিনেশন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ ভারত হওয়ায় এই ম্যাচ ঘিরে আবেগের বিচ্ছুরণ থাকবে ঢাকা থেকে বার্মিংহাম পর্যন্ত। কোহলিরা দল হিসেবে হতে পারে শক্তিশালী, তবে নিজেদের দিনে টাইগাররা তো অপ্রতিরোধ্য। স্বপ্নের ফাইনালে যেতে প্রার্থনা ঠিক তেমনই একটি দিনের। এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। এই মুহূর্তে এজবাস্টনে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ম্যাচের আগে টাইগারদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ। রাজু, আসলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তাপ কি সেটা কিন্তু স্টেডিয়ামে আসার পর টের পাওয়া যাচ্ছে। এতদিন সেটা সীমাবদ্ধ ছিল শুধু গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে, তবে স্টেডিয়ামে আসার পর এরই মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের সমর্থকদের মধ্যে। কে কার দলকে সমর্থন যোগাতে পারে, এটা নিয়ে কিন্তু এর মধ্যে দু দলের সমর্থকদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। আপনারা জানেন যে বার্মিংহামে প্রচুর ভারতীয় থাকে এবং আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে অনেক ভারতীয় সমর্থকের আধিক্য। বাংলাদেশেরও কিন্তু অনেক সমর্থক আপনার লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। রাজু, আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের একাদশটি, যে বাংলাদেশের এই দলটি কিন্তু সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচের অপরিবর্তিত একাদশটি মাঠে নামবে। আর যদি উইকেটের আবহাওয়া বলতে হয় যে গত পরশু থেকে কিন্তু বার্মিংহামের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল এবং আজকেও কিন্তু বেশ সুন্দর ওয়েদার এবং বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এবার একটু কথা বলবো আসলে আজকের উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন চ্যানেল 24 এর স্পেশাল করেসপন্ডেন্ট রেজওয়ানুজ্জামান। রাজীব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই ম্যাচে যে উইকেটে খেলা হবে, উইকেটটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো ইউজ করা হবে, কি মনে হচ্ছে কেমন হতে পারে এই উইকেটটা? উইকেটটা আসলে যেটা দেখে মনে হয়েছে যে পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট এবং এখানে কিন্তু আপনি জানেন যে ভারত পাকিস্তান ম্যাচও হয়েছিল এই মাঠেই। রান কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেটা কালকে মাশরাফিও বলেছেন যে পিচ দেখে, এবং একদমই সবুজ ঘাসের কোনো বিন্দু মাত্র কোনো উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং ব্যাটিং সহায়ক উইকেটই হবে এমনটাই ধারণা হচ্ছে এবং সেটা প্রেক্ষিতে দুই দলেরই কিন্তু ব্যাটিং স্ট্রেংথটা অনেক বেশি। ব্যাটিং সহায়ক হবে এবং লড়াইটাও আসলে সমান সমানে হবে বলে আশা করা যাচ্ছে। ভারত তো ভালো চেস করে, সেক্ষেত্রে টসটা ইম্পর্টেন্ট। টসটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশ টস জিতলেও হয়তো বা আমার মনে হচ্ছে যে ফিল্ডিং করবে, পরবর্তীতে চেস করার সিদ্ধান্ত নিবে, কারণ কত রান বোর্ডে আছে সেটা কত ভাবে কোন সমীকরণে আসলে চেস করা যায় সেটা আগে থেকে জানা যায়, প্ল্যানটা করা ইজিয়ার হয়। বাংলাদেশে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে একাদশে পরিবর্তন আসছে না। আপনার কি মনে হয় যে এই ভারত দলের বিপক্ষে এই একাদশটাই পারফেক্ট?
এখন পর্যন্ত তো মনে হয়েছে অন্ততপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাই, কিন্তু 3 ম্যাচে বাংলাদেশ পরিবর্তন করেছে, শেষ ম্যাচে কম্বিনেশনটা খুঁজে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় সেটাই আসলে দেখার, কারণ একটা পরিবর্তন হলেও হতে পারে, রুবেল হোসেন কিংবা তাসকিনের জায়গায় মেহেদী হাসান মিরাজ খেলেন কিনা সেটা উইকেট দেখে এবং সিদ্ধান্ত নিতে পারেন টিম ম্যানেজমেন্ট। আপনাকে ধন্যবাদ রাজীব ভাই। দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে উইকেটের কথা আমরা জানলাম যে উইকেটে কিন্তু রান আছে প্রচুর, এবং উইকেটে কিন্তু আগে টস করে যে দলই টসে জিতবে তারা কিন্তু ফিল্ডিং নিতে পারে, এবং আপনারা দেখছেন যে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা কাজ করছে আজকের ম্যাচটা ঘিরে। তো রাজু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। এজবাস্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বড় মঞ্চ, বড় প্রতিপক্ষ, তবে আর একটি ম্যাচ জিতলেই সম্ভাবনার বিশাল দরজাটি খুলে যাবে। প্রথমবারের মতো বিশ্ব আসরের ফাইনালে উঠতে ভারতের মতো শক্তিশালী দলকেও হারানোর ক্ষমতা রাখে টাইগারদের। সমর্থকদের মনে এই বিশ্বাসটা গাঢ়। তবে কোহলিদের হারাতে আক্ষরিক অর্থেই নিখুঁত পারফরমেন্স উপহার দিতে হবে, এমনটাও মনে করেন তারা। বিস্তারিত থাকছে মাকসুম আলম খানের রিপোর্টে। 14 জুন বিকেল থেকে শুরু হওয়া হঠাৎ বৃষ্টিতে ভাসল গোটা ঢাকা শহর। এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভারত সেমিফাইনালে এমন বৃষ্টি নিশ্চয়ই চাইবেন না কেউ। প্রকৃতির বন্ধুতা আর হাথুরু শিশুদের নিখুঁত লড়াই, সেমিতে এই দুই চাওয়া সমর্থকদের। তবে সব চাওয়ার শেষ মেলে এক সুতোয়, যেভাবেই হোক জয়ী দলটির নাম হওয়া চাই বাংলাদেশ। ম্যাচটা নিয়ে আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছে, আমরা তো জিতবো আশা করি ইনশাআল্লাহ। গত এশিয়া কাপের ফাইনালে আমরা হারলাম সাথে, তারপর কোয়ার্টার ফাইনালে যে আমরা হারলাম। যদি আমরা বাজে আম্পায়ারিং এর শিকার না হই তাহলে হয়তো বা ভালো কিছু আমরা করতে পারবো। অবশ্যই ভারতকে নিয়ে না ভেবে আমরা নিজেদেরকে নিয়ে ভাবলে আমরা বেশি ভালো করতে পারবো। 2015 ওয়ার্ল্ড কাপে ভারতের কাছে আমরা হেরেছিলাম, সেটা অত্যন্ত দুঃখজনক ছিল। তো আমরা চাই যে বাংলাদেশ দল এমন কিছু করে দেখাক সেই দুঃখটা আমরা ভুলে যেতে পারি। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন উতরে যেতে স্নায়ুচাপের পরীক্ষাতেও নির্মল অভিভাবকের মতো মনে করিয়ে দেন ভক্তরা। কোহলি ধোনিদের শক্তিশালী দলের বিপক্ষে জিততে নিখুঁত এক ম্যাচ খেলতে হবে। মানুষগুলোর এই সহজ প্রার্থনাই মাশরাফিদের ডাগআউটে প্রাণশক্তির মতো। যে যার দায়িত্বটা যদি ফ্রিলি পালন করতে পারে তাহলে বাংলাদেশের দিনে বাংলাদেশ যে কোনো কাউকে খুব সহজেই হারাতে পারবে। 26 সৌম্য যারা এতদিন ভালো রান পাচ্ছিল না, আমার মনে হয় তারা যদি আরেকটু ভালো করে, তারা যদি তাদের পারফরমেন্স যদি আরেকটু ভালো করে, তাহলে হয়তো আমাদের একটা গ্রেট সম্ভাবনা। আমাদের জেতার 80% সম্ভাবনা আমি যেটা মনে করি। বর্তমান দলটা আমাদের যে খেলাটা খেলতেছে এই হিসাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটাই আশা করতেছি। খুবই এক্সপেক্ট করতেছি আমাদের টাইগাররা আমাদের জন্য একটা খুব বড় একটা বিজয় ছিনিয়ে আনবে। ট্রফিটা যাতে আমরা নিয়ে আসতে পারি ঘরে, এটাই আমাদের চাওয়া বাংলাদেশ টিমের কাছে। আড্ডা, গল্প কিংবা নিছক কথায় কথায়ও দেশের মানুষের আলোচনার প্রধান বিষয়বস্তু বার্মিংহামের ক্রিকেট মহারণ। হবেই বা না কেন, এ ম্যাচ জিতলেই যে আকাশ ছোঁয়ার সিঁড়ি পেয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। বিশ্ব আসরের ফাইনালের অদেখা টিকিটটা যেন এক ভালোবাসার চিরকুট। মাকসুম আলম খান, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। ঈদ উপলক্ষে দেশি বিদেশি পোশাকে বাজার সয়লাভ থাকলেও বেড়ে যায় দাম। নিরুপায় ক্রেতারা। সব ধরনের হয়রানি মোকাবেলায় মাঠে নামছে পুলিশ। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। রাঙ্গামাটিতে পাহাড় ধসের 3 দিন পর আরও এক সেনা সদস্য সহ 3 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। সকাল থেকে 5টি পয়েন্টে ভাগ হয়ে দ্বিতীয় দিনের মতো এই উদ্ধার কার্যক্রম শুরু করে বিশেষায়িত এই দলটি। এ নিয়ে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141 জনে। এদিকে পাহাড় ধসের পর থেকে মানবেতর অবস্থায় দিন পার করছেন এ জনপদের মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও রয়েছে খাবার ও পানির অভাব। তবে ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সব ধরনের সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ভোগের কবল থেকে মুক্তি মিলছে না দুর্যোগ কবলিত পার্বত্য রাঙ্গামাটিবাসীর। সোমবার ভোরে পাহাড় ধস, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল, এই 3 বিপর্যয়ের কবলে পড়ে যে তাদের দুর্ভোগ শুরু হয়েছিল 3 দিন পেরিয়ে গেল, তাতে তারা মুক্তি মিলছে না। দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের বিশেষ দল। 60 সদস্যের এই ফায়ার সার্ভিসের 5টি দল 5টি পয়েন্টে একযোগে সকাল থেকে তল্লাশি শুরু করে।
সময় যত গড়াচ্ছে তল্লাশিতে উঠে আসছে তত লাশ। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই তল্লাশি অভিযান চলবে। উদ্ধার কাজ মোটামুটি চলতেছে। স্থানীয় লোকজন যেরকম বলতেছে আমরা ওই অনুযায়ী নালা এবং ড্রেন যে ছিল রাস্তা ছিল রাস্তাগুলো আপাতত খুঁড়তেছি, ওখানে না বললে মাটিগুলো সব খোঁড়া হবে আস্তে আস্তে। 5টি পয়েন্টের ভিতরে 6 জন মিসিং এর আমরা মেসেজ পেয়েছি। এই 6 জনের ভিতরে আমরা 3টি অলরেডি আমরা ডেড বডি আমরা এবার রেস্কিউ করতে পেরেছি। মানেকশরীর যে সেনা সদস্য মিসিং ছিল তাকে আমরা উদ্ধার করতে পারি। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া আশ্রয় প্রার্থীরা। রাঙ্গামাটি সদরের 10টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ এসে আশ্রয় প্রার্থীর। কুয়াশালে আছে বৃষ্টি বাদলে কিছু তো নাই, পানিও মতো পাইতে পারছি নি। শরীরের অবস্থা ভালো না, ওষুধ পাতি নেই, কিছু নাই। এলাকার সব ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের খুরুমে 2 জন মারা গেছে ঘর চাপা পড়ে, আর একজন আহত হয়েছে হাসপাতালে সে। আর এলাকার সবই খুবই খারাপ এলাকার অবস্থা। এখানে এমনি মোটামুটি যা দেয় তাই সহজে আল্লাহ যা দেয় তাই খায়া বাঁচতাছি। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদেরকে কিছু সাহায্য করার জন্য, যাতে আমরা বাল বাচ্চা নিয়ে আপাতত ভাবে খেয়ে দিয়ে জানি থাকতে পারি। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন আশ্রয় প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এই ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা আশ্রয় নিচ্ছে এদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করতেছি এবং এদেরকে নিয়মিত জেলা প্রশাসন থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রগুলিতে সবসময় হচ্ছে জেলা প্রশাসনের একটা টিম থাকতেছে, সাথে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে স্থানীয় জনগণ। রাঙ্গামাটির পাহাড় ধস কতটা ভয়াবহ ছিল তা নিচ্ছক না দেখলে বিশ্বাস করা যাবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন এখন যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের মরদেহ 15 থেকে 20 ফুট মাটির নিচে ডুবে আছে। তা আদৌ উদ্ধার করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এখন আদৌ উদ্ধার হয় কিনা এটাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে রাঙ্গামাটির বিএডিসির আশ্রয় কেন্দ্রে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ স্বপ্না। রাঙ্গামাটিতে সোমবার যে পাহাড় ধস, সে পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রক্ষার জন্য কিন্তু রাঙ্গামাটি শহরে 10টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বিশেষ করে সরকারি অফিসগুলিতে এই আশ্রয় কেন্দ্র। তো সকালের দিকে আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় প্রার্থী ছিল তারা তাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়েছিল, যেহেতু এখানে একটা ত্রাণের একটু লিস্ট করা হবে সেই জন্য। কিন্তু এরপর যখন বৃষ্টি শুরু হয় তারা কিন্তু যারা আশ্রয় প্রার্থী তারা আবার ফিরতে শুরু করেছে। আমরা একটা দাঁড়িয়েছি এখন বিএডিসি যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে এখানে প্রায় 50 থেকে 60টি পরিবারের কয়েকশো পরিবার আশ্রয় প্রার্থী রয়েছে। সকালের দিকে তারা চলে গিয়েছিল, ঠিক কিছুক্ষণ আগে যখন আবার বৃষ্টি শুরু হয় পাহাড় ধসের আশঙ্কায় তারা আবার ফিরে এসেছে। তবে একটি বিষয় বারবার বলা হচ্ছে কিছু কিছু জায়গায় খাবারের সংকট রয়েছে। সরকারি পর্যায়ে থেকে এখন পর্যন্ত এখন খাবার যে দেওয়াটা সেটি এখনো শুরু হয়নি বলে তারা অভিযোগ করেছেন। বিশেষ করে পানি সংকট সবচেয়ে বেশি এবং সে সাথে চিকিৎসারও সংকট রয়েছে। তবে সরকারি পর্যায়ে থেকে আমি কথা বলেছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, তিনি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা করছেন যতগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সে আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা হয়। কিন্তু এখন পর্যন্ত স্থানীয়ভাবে হয়তো কিছুটা খাবার দেওয়া হচ্ছে, কিন্তু সরকারিভাবে যে খাবারটি দেওয়া হয় সেটা এখনো দেওয়া হয়নি। এরকমই কথা বলছেন এখানে যারা আশ্রয় প্রার্থী রয়েছেন। ঠিক এই বিএডিসি ভবনের মতো রাঙ্গামাটি সদরে কিন্তু আরো 9টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বিশেষ করে সোমবার ভোর থেকে তারা এখানে আশ্রয় হিসাবে রয়েছেন। তবে কয়েকজন হয়তো এলাকায় ফিরে যায়, তাদের বাড়িঘরগুলো ঠিক করার চেষ্টা করে। ঠিক আবার সন্ধ্যা 7টার দিকে তারা পুনরায় আবার আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিচ্ছেন। জানেন যে এখানে যে পরিমাণ পাহাড় ধস হয়েছে এবং যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সবগুলো বাড়ি মাটির সাথে মিশে গেছে। এখন যে তারা বাড়িতে গিয়ে থাকবে সেই পরিবেশটি কিন্তু নেই বলা চলে। তো বলা চলে যে পরিবেশ, সেই পরিবেশের কারণে তারা খাপ খাওয়াতে পারছে না। তাদের সবগুলো বাড়িঘর বসতঘর তারা মাটির সাথে মিশে গেছে, খাবার কোনো ব্যবস্থা নেই, মাথা গোজার ঠাঁই নেই। এই অবস্থায় প্রায় কয়েকশো পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলিতে। কিন্তু এখানেও এসে তাদের দুর্ভোগ শেষ হচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণ তারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, বা যে বাথরুম যে সুযোগ দরকার সেটিও তারা তেমন পাচ্ছে না। তো অনেকটা বলা যায় একটা দুর্বিষহ জীবনযাপন করছে রাঙ্গামাটি যে আশ্রয় কেন্দ্রে নেওয়া মানুষগুলো। তো স্বপ্ন এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটির দুর্বিষহ যে জীবনযাপন চলছে আশ্রয় প্রার্থীদের, তাদের সর্বশেষ তথ্য। দর্শক, রাঙ্গামাটির বিএডিসি আশ্রয় কেন্দ্র থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। অসচেতনতা আর অতি সাহসিকতাপূর্ণ মনোভাবের কারণেই রাঙ্গামাটিতে পাহাড় ধসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে মনে করছে প্রশাসন। তাদের দাবি, নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ শুরু হওয়ার পরপরই পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করার পরও তারা যাননি। তবে ক্ষতিগ্রস্তরা বিপুল প্রাণহানির জন্য প্রশাসনের গা ছাড়া ভাবকেই দায়ী করছেন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় রাঙ্গামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তত 15টি পয়েন্টে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি নিয়ে শুরু হয়েছে প্রশাসনের চুলচেরা বিশ্লেষণ। সে সাথে চলছে নানা কৌশলে মৃত্যুর দায়বদ্ধতা থেকে পার পাওয়ার চেষ্টা। ঘটনা 3 দিন পার হলো, পাহাড়ে ধসে পড়া পয়েন্টগুলিতে মিলছে মানুষের লাশ, এমনকি এখনো খোঁজ মিলছে না অনেকের। আগে প্রবল বর্ষণ কিংবা পাহাড়ি ডলে পাহাড় ধস হলো, এত প্রাণহানি হয়নি। এই অবস্থায় বিপুল মৃত্যুর জন্য স্থানীয় বাসিন্দাদের গোয়ার্তুমি এবং অতি সাহসিতপূর্ণ মনোভাবকেই দায়ী করছে প্রশাসন। পাহাড়ের পাদদেশ থাকে, তাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিটা বন্যায় তারা মনে করে কিছু হবে না, এরকম বৃষ্টিতে বারবার আসে, কাজে এই বৃষ্টিতেও কিছু হবে না। অসচেতনতার জন্য এই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলায়। এখানে মৃত্যু হয়েছে অন্তত 60 জনের। এছাড়া নিখোঁজ হয়েছে আরো বেশ কজন। সদর উপজেলায় নির্বিচারে পাহাড় কাটা, বন ধ্বংস এবং মাটির নিচ থেকে পাথর তুলে ফেলায় এত প্রাণহানি হয়েছে বলে দাবি এই নির্বাচিত জনপ্রতিনিধির। পাহাড় কাটতেছি, বন ধ্বংস করতেছি, এই যে সরার পাথর উত্তোলন করতেছি, বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হচ্ছে এগুলি কিন্তু আমরা অনেকবার বলেছি, এগুলি সংসদ দেখার কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা হয়তো এর থেকে শিক্ষা নিয়ে হয়তো ব্যবস্থা নেবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের গর্তমিকে দায়ী করলো এখানকার মানুষরা তা মানছে না, বরং তারা উল্টো প্রশাসনের গাছারা ভাবকেই দায়ী করছেন। নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে, একবারে সরে যাওয়ার জন্য ওইরকম প্রেশার দেওয়া হয়নি। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে পাহাড় অনেক দূর, কিন্তু হঠাৎ করে যে ওইখান থেকে আসবে কল্পনাবিহীন। রাঙ্গামাটি পৌরসভার মোট জনসংখ্যার 60% পাহাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। শুধু তাই নয়, 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় 50% মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ পাহাড়ে। পাহাড় ধসে বিপুল মৃত্যুর দায়বদ্ধতা নিয়ে শুরু হয়ে গেছে জনগণ ও প্রশাসনের পাল্টাপাল্টি অভিযোগ। কিন্তু সকলে বলছে এই মৃত্যু কারো কাম্য নয়। এই মৃত্যুর মিছিল রোধ করার জন্য সবার আগে প্রয়োজন পাহাড় কাটা বন্ধের পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন বন্ধ করা। কিন্তু এই বিষয়টি নিয়ে যেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে অভিযোগ স্থানীয়দের। রাঙ্গামাটি থেকে কমল দেব, সময় সংবাদ। চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বাধা সহ্য করা হবে না, জড়িতদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রাম নগরীর বাটালি হিল এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও জেলা প্রশাসক জিল্লুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বাটালি হিল এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে পুনর্বাসন করার নির্দেশ দেন। রাজনৈতিক প্রভাব, কোনো অবস্থা, কোনো প্রকার হস্তক্ষেপ এখানে সহ্য করা হবে না। এখানে লক্ষ লক্ষ মানুষের জীবনের ব্যাপার, তাদের জীবনের ঝুঁকি আছে। এই ঝুঁকিময় জীবন থেকে তাদের উদ্ধার করার সময় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আসে, সেটা কঠোরভাবে সেটা দেখা হবে। শুধু শহর না, গ্রামগুলো তো যেখানে এই ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থান আছে, সেগুলো অবশ্যই অনতি বিলম্বে এদেরকে সরাতে হবে এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা। আষাঢ়ের প্রথম দিন, কদম কেয়া আর দোলন চাপার স্নিগ্ধতা নিয়ে হাজির প্রকৃতিতে নানা আয়োজনে চলছে বর্ষাবরণ। প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের প্রকৃতিতে বর্ষার আগমন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে, দেখার আমন্ত্রণ। এবার অন্য প্রসঙ্গ। 3 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইডেনের স্টকহোমে। বুধবার স্থানীয় সময় রাত 9:40 আরল্যান্ডা এয়ারপোর্টে পৌঁছান তিনি। শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইডেন থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 9:30 সুইডেন স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইডেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গুলাম সারওয়ার অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে স্টকহোমের গ্র্যান্ড হোটেলে নিয়ে আসা হয়। গ্র্যান্ড হোটেলে ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল অভ্যর্থনা প্রদান করেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী সুইডেন পার্লামেন্ট পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করবেন বলে জানা গেছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফডেনের সাথে আনুষ্ঠানিক বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী এসব বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন। তার সেই আলোচনায় জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে বলে জানা গেছে। সুইডেনের স্টকহোম গ্র্যান্ড হোটেলের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। আবারও পিছিয়ে গেল দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের কার্যক্রম। 22 জুন মামলাটির পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই বেগম জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান অসুস্থ থাকায় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার জেরা কার্যক্রম সংক্ষিপ্ত করার আবেদন করেন। তিনি প্রায় 10 মিনিট জেরা করেন তদন্ত কর্মকর্তাকে। এরপর বিচারক ডক্টর আখতারুজ্জামান 2 মামলার কার্যক্রম 22 জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। আজকে আয়োগে আংশিক অনুসন্ধানের ব্যাপারে যারা করা হয়েছে এবং উনি অনেক প্রশ্ন উত্তর দিতে পারেন নাই। আসলে এই দুটো মামলাই সম্পূর্ণ রাজযোগ্য উদ্দেশ্যে এবং দুদককে সরকার ব্যবহার করে এই মামলাগুলো করা হয়েছে। সাক্ষীকে জেরা করেছেন আব্দুর রেজ্জাক খান সাহেব, সাক্ষীকে জিজ্ঞাসা করেছেন তার অনুসন্ধানের বিষয়ে এবং তার নির্ধারিত প্রশ্ন যেগুলো আছে সেগুলোর বিষয়ে। সাক্ষী সে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন, আদালত সেগুলো রেখেছে। জবাব দিতে পারেন না, এটা কেমন কথা হলো? দুপুরের সময়